স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতে জানাবো নিটল ডাটা সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, ৮৩% বেশি পাস, চলছে আনন্দ উদযাপন। আজকে রেজাল্ট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি জিপিএ 5 অর্জন করেছি। আজকে বিশ্ব মা দিবস, আমি মনে করি আমি আজকে আমার ছেলের কাছ থেকে সবচেয়ে ভালো একটা গিফট পেয়েছি। নির্বাচনের পর ক্ষমতাসীনদের সংকট বেড়েছে, দাবি ফখরুলের। ভারতের খাদ্যপণ্যের সমালোচনা। সংবাদের শুরুতেই বিকাশের সৌজন্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সকাল ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডে পাশের হার ৭৯.৯%। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪৯,১৯০ জন পরীক্ষার্থী। এছাড়াও কুমিল্লা বোর্ডে ৭৯.২৩%, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮০% ও যশোর শিক্ষা বোর্ডে ৯২.৩% পরীক্ষার্থী পাশ করেছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী পাশ করেছে যশোরে, আর সবচেয়ে কম সিলেট বোর্ডে পাশের হার ৭৩.৩৫%। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১,৮২,১২৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৯৮,৭৭৬ জন এবং ছাত্র ৭৩,৩৩৫ জন। অত্যন্ত আনন্দিত। আমি জিপিএ 5 অর্জন করেছি। ওয়েবসাইটে যখন ঢুকছিলাম অবভিয়াসলি হার্ড কাঁপতেছিল, বাট টার্নস আউট রেজাল্টটা আলহামদুলিল্লাহ যেমনটা চাইছিলাম ওরকমটাই হয়েছে। আমরা আসলে বাবা মা হিসেবে গাইড করছি, দেখছি, কিন্তু সম্পূর্ণ সে নিজের চেষ্টায়। আমি বলবো তার কৃতিত্ব সম্পূর্ণ তার নিজের। আজকে আমার অনুভূতি আমি সেটা বুঝাইতে পারবো না, এত আনন্দ, এত কিছু, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক খুশি। আর আরেকটা যেটা বলতে চাই, আজকে বিশ্ব মা দিবস, আমি মনে করি আমি আজকে আমার ছেলের কাছ থেকে সবচেয়ে ভালো একটা গিফট পেয়েছি। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন সরকার প্রধান। যারা কৃতকার্য হয়েছে তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি অকৃতকার্যদের প্রতি কঠোর না হতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করছি। এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর ৯টি সাধারণ, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন। ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায়। কিন্তু একটা পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায় তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে সাক্ষরতার হার এবং শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার,
তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কোনো কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার নামে কোচিং ও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়লে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চলতি বছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ না করার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে নজর দেবে সরকার। মন্ত্রী আরও জানান, চলতি বছর 20,03,597 জন শিক্ষার্থীর মধ্যে 3,04,444 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি। দাখিল ভোকেশনাল শেষ হওয়ার 60 দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তার উপরে আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, অতিরিক্ত বেতন ভাতার নাম করে, সেগুলো আমাদেরকে কিন্তু নিরসন করতে হবে। শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকের ঢুকছে, আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে, সেটা আমাদের লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য। গত জাতীয় নির্বাচনের পর সরকারের সংকট আরও গভীর হয়েছে বলে দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় ফের ভারত ইস্যুতে সমালোচনা করেন তিনি। জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ভারত থেকে আমদানি করা খাদ্য পণ্যের যথাযথ পরীক্ষার দাবি জানান বিএনপির মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর প্রশ্নে তিনি জানান, বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে বিএনপি রাজনীতি করে না। যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন বা সেটা নিরসন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা, পণ্যের মান যাচাই করে দেয়া। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে 1974 সালের দিকে সৌদি আরবে যাওয়া 69,000 রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। সৌদি আরবের অনুরোধে ধাপে ধাপে এসব পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীতে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সৌদি সরকারের পক্ষ থেকে সে দেশে থাকা 30 লাখ বাংলাদেশি সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তারা তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করবো আর অন্য কিছু ওইগুলি সবগুলি পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাদের ওখানে পাসপোর্টটা এখন আমার সামনে নয়, পাসপোর্টটা থাকলে আপনারা বুঝতে পারতেন, আমি দেখাতে পারতেন। জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সকালে এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টকে আপিল বিভাগ এ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ দেন। জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দলটি থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। লিভ টু আপিলকারীর পক্ষে 5 মে সময়ের আর্জি জানানো হয়। আদালত 12 মে শুনানির জন্য তারিখ রেখেছিলেন। এর ধারাবাহিকতায় বিষয়টি বেঞ্চে ওঠে।
রাজধানীতে দিনমজুর মানুষকে টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার খন্দকার আল মুহিত জানান, রুবিন নামের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পার্শ্ববর্তী দেশের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে মিলে দেশে এ অপরাধ সংগঠিত করে আসছিল এই চক্রটি। অতিরিক্ত কমিশনার জানান, এ পর্যন্ত চক্রটি 10 জনকে ভারতে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাত 12টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত 3টা পর্যন্ত। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সোহরাওয়ার্দী হলে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে সেখান থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানান হলের প্রাধ্যক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ হবে আগামীকাল। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এছাড়াও বিহারের 5টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে 4টি করে এবং জম্মু ও কাশ্মীরের 1টি করে আসনে ভোট হবে। সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব সহ 1717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। পশ্চিমবঙ্গের যে 8টি আসনে ভোট হবে সেগুলো হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, 83% বেশি পাস, চলছে আনন্দ উদযাপন। নির্বাচনের পর ক্ষমতাসীনদের সংকট বেড়েছে, দাবি ফখরুলের, ভারতের খাদ্যপণ্যের সমালোচনা। এবং হোয়াইট ওয়াশ এড়িয়ে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিল জিম্বাবুয়ে, 8 উইকেটে হার টাইগারদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।